আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2025 সাল সবার ভালো কাটুক। 2025 সালের আজকে প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। আজকে মিহির থেকে পেজ থেকে যারা আমার ক্লাসটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে একটু বলবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেকেই আপনাদের কমেন্ট গুলো আমি দেখতে পাই। ফুল যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হোসাইন মুত্তাকিম ভাই যুক্ত হয়েছেন, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, সপ্তর্ষি এখন ডিপ্রেশনে। হ্যালো, হ্যালো স্যার। আচ্ছা, হ্যালো সপ্তর্ষি। আচ্ছা, নিমু যুক্ত হয়েছেন, ক্লিয়ার, থ্যাংক ইউ। আপনারা একটু আগে খুব সম্ভবত মিহির স্যারের কথাগুলো শুনছিলেন, কিভাবে মিহিরকে এটা পড়তে হবে, ফাইনাল সাজেশনটা। তো আমি একটু বলে দিই, আমি আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে থাকবো। আপনাদেরকে অনেকভাবে বলেছিলাম যে আমাদের ফাইনাল সাজেশনটা যখন বের হয়ে যাবে, তো এই ফাইনাল সাজেশনের উপরে আমরা প্রতি বছরই বিগত সময়গুলোতে কি করি, ধারাবাহিক ভাবে ক্লাসের ব্যবস্থা রাখি এবং সেই ক্লাসের উপরে আমরা এক্সামের ব্যবস্থা রাখি এবং এক্সাম শেষে সেটার পিডিএফ আমরা দিয়ে দেই আমাদের যে পেজ আছে সেই পেজ থেকে। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাজেশনের 1 থেকে 10 পৃষ্ঠা যারা সংগ্রহ করেছেন, তো তারা সংগ্রহ করেছেনই, তারা হয়তো এক পৃষ্ঠা খুলে ফেলবেন। আর যারা এখনো সংগ্রহ করেননি তারা যেন আগামীকাল থেকে আমার সাথে আবার যুক্ত হতে পারেন, সেই জন্য দ্রুত সংগ্রহ করে নেন। ওকে, সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা একটু চলে যাব আমাদের ক্লাসে। কিভাবে পড়বেন, কি কি টপিক পড়তে হবে, সাম্প্রতিকের, বেসিকের, কিভাবে পরীক্ষা নিব, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলেন আমরা একটু ক্লাসে চলে যাই। আমরা যে বিষয়ে যে বইটা নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে ফাইনাল সাজেশনের উপরে পেজ ভিত্তিক ক্লাস। আজকে পেজ ভিত্তিক প্রথম ক্লাস। আশা করি আপনি পুরো সময়টা আমার সাথে থাকবেন। ওকে, আমাদের সাজেশনের প্রথম যে পৃষ্ঠাটা আছে, আপনি একটু প্রথম পৃষ্ঠা খুলে ফেলেন। প্রথম পৃষ্ঠায় আছে বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান যে ব্যক্তিটা আছে। আমরা এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। খেয়াল করেন, বর্তমানে যদি আপনার কাছে বই থাকে তাহলে আপনি বইটা খুলে ফেলেন। বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান, এই টপিকটা থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই বছরেও দেখেন অনেকগুলো পদ আলোচিত হয়েছে, যেমন বাংলাদেশের কর্ম কমিশন আলোচিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আলোচিত হয়েছেন, প্রধান বিচারপতি আলোচিত হয়েছেন। আমরা একটু আলোচনা করতে চাই বিভিন্ন পদের প্রধান। যেমন ধরেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, বলো কি বললাম, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি। তো এই যে প্রধান বিচারপতি আছেন তিনি হলেন বাংলাদেশের বর্তমানে 25তম, কততম, 25তম বিচারপতি। কততম বিচারপতি? 25তম বিচারপতি। যিনি প্রধান বিচারপতি হিসেবে আছেন তার নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ। কি বললাম? বললাম সৈয়দ রিফাত আহমেদ। সৈয়দ রিফাত আহমেদ, রেফাত আহমেদ, সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রিফাত আহমেদ। তাহলে প্রশ্ন দুই ক্যাটাগরিতে আসতে পারে। একটা হচ্ছে প্রধান বিচারপতি কততম, প্রধান বিচারপতির নাম কি, এটা একটা ক্যাটাগরি। এটা আসলে আপনি বুঝিয়ে নেবেন এটা পুরোটা সাম্প্রতিক থেকে আসছে। আর এবার প্রধান বিচারপতি রিলেটেড কিছু তথ্য আসতে পারে বেসিক অ্যাফেয়ার্স থেকে। যেমন ধরে নেন যে এই যে প্রধান বিচারপতি, তাকে নিয়োগ দেয় কে? প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দেন। প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। এখান থেকে বিগত সময়ে একটা প্রশ্ন এসছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি কাকে নিয়োগ দিতে পারেন? প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন। অথবা এমন প্রশ্ন হতে পারে যে এই যে সৈয়দ রিফাত আহমেদ যিনি প্রধান বিচারপতি আছেন তিনি তাদেরকে নিয়োগ দেন। তাহলে এই প্রধান বিচারপতি অন্যান্য যে বিচারপতি আছেন, অন্যান্য যে বিচারপতি আছেন তাদেরকে কিন্তু তিনি নিয়োগ দিতে পারেন। তাহলে দেখেন প্রশ্ন আসবে কয়েকটা ক্যাটাগরিতে, কয়েকটা ডাইমেনশনে, সেটা আমি একটু বুঝাই দিই। প্রশ্নটা টপিক হলো সাম্প্রতিক, প্রধান বিচারপতি কে, কততম। যদি এই ক্যাটাগরিতে না আসে তাহলে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে প্রধান বিচারপতি কে নিয়োগ দেন, এটা ক্যাটাগরি। এটাও যদি না আসে
তাহলে প্রধান বিচারপতির যে কাজ আছে বা তিনি যাদেরকে নিয়োগ দেন বা তিনি যাদেরকে শপথ বাক্য পাঠ করেন সেখান থেকে আসতে পারে। যেমন ধরেন এই প্রধান বিচারপতিকে যিনি শপথ বাক্য পাঠ করান তিনি কে? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। বুঝতে পারলাম? তাহলে এই যে প্রধান বিচারপতি, চলে আসেন এরপরে আসেন যে বাংলাদেশের বর্তমানে যে ব্যাংকের গভর্নর আছে, আলোচিত হয়েছে, বাংলাদেশ ব্যাংক আলোচিত হয়েছে এই বছরে। তাহলে ব্যাংকের গভর্নরের বর্তমান নাম হচ্ছে আহসান এইচ মনসুর। কি নাম বললাম? ব্যাংকের গভর্নর যিনি, তার নাম হলো আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর। এখন তিনি কততম গভর্নর? তিনি হচ্ছে 13তম গভর্নর। ব্যাংকের গভর্নর কততম? 13তম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন 13তম। এই যে ব্যাংকের গভর্নর, এই ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। কত বছর মেয়াদ? এই ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। কত বছর? 4 বছর। এই ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেন কিন্তু আবার রাষ্ট্রপতি। ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। তাহলে আপনি এই টপিকটা যখন পড়বেন তখন বাংলাদেশ ব্যাংক নিয়ে একটু পড়াশোনা করবেন, ব্যাংকের গভর্নর নিয়ে একটু পড়াশোনা করবেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। কততম গভর্নর? 13তম গভর্নর। কততম গভর্নর? 13তম গভর্নর। এবার আসেন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি, আমরা অ্যাটর্নি জেনারেল যাকে বলে থাকি, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যিনি, তার হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তো বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল আছে তার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। কি নাম বললাম? মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি 17তম অ্যাটর্নি জেনারেল। তাহলে বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান। তাহলে এটা অ্যাটর্নি জেনারেল বর্তমানে কততম অ্যাটর্নি জেনারেল? বর্তমানে কততম? 17তম অ্যাটর্নি জেনারেল। কততম অ্যাটর্নি জেনারেল? 17তম অ্যাটর্নি জেনারেল। 17তম। আচ্ছা, এরপরে আসেন এই বর্তমানে পিএসসি এর যে চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশন, তাহলে এই সরকারি কর্ম কমিশনের যে প্রধান তার নাম হচ্ছে মুবাশ্বের মোনেম। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান আছেন তার নাম হচ্ছে মুবাশ্বের মোনেম। তাহলে এই প্রশ্ন হতে পারে এই পিএসসি এর চেয়ারম্যান তাকে নিয়োগ দেয় কে? পিএসসি এর চেয়ারম্যানকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি নিয়োগ দেন। পিএসসি চেয়ারম্যানকে নিয়োগ দিচ্ছেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দেন। রাষ্ট্রপতি পিএসসি। তাহলে এবার প্রশ্ন এমনও হতে পারে যে এই যে পিএসসি এর চেয়ারম্যান বা সরকারি কর্ম কমিশন যে গঠিত হয়, এটা একটা সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক পদও। এই সরকারি কর্ম কমিশন একটা সাংবিধানিক পদ। তাহলে এই যে কর্ম কমিশনটা গঠিত হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? একটু কমেন্ট করে জানান তো ভাই আপনি, যে সরকারি কর্ম কমিশন যে গঠিত হয় এটা সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে এটা গঠিত হয়েছে? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সাম্প্রতিক থেকে কিভাবে বেসিক অ্যাফেয়ার্স এর প্রশ্ন হতে পারে, বা যেটা আলোচিত হয়েছে সেটা কিভাবে সাম্প্রতিকের প্রশ্ন কোন টাইপে হতে পারে। একটু বলেন। 137 বলেছে পড়শে প্রীতি যুক্ত হয়েছে। প্রীতি রাজশাহী থেকে প্রীতি যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, কেমন আছো জানিও। আচ্ছা, জয়নেব চন্দ্র দাস বলছে 137। ওকে, এই যে দেখেন 137 নং অনুচ্ছেদ। তাহলে টপিকটা আলোচিত হচ্ছে পিএসসি চেয়ারম্যান। প্রশ্ন আসলো কিভাবে? আমাদের সংবিধানের অনুচ্ছেদের মাধ্যম থেকে প্রশ্ন আসলো। আচ্ছা, যাদের কাছে 1 নম্বর পৃষ্ঠাটা আছে আপনাদেরকে আমি আবার একটু বলবো যে 1 নম্বর পৃষ্ঠায় চলে আসেন, এই জিনিসগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। ওকে, এখন পিএসসি। এবার আসেন পিএসসি চেয়ারম্যান চলে গেল। তাহলে কি বললাম? প্রধান বিচারপতি বললাম সৈয়দ রিফাত। বললাম কি বললাম? সৈয়দ রিফাত আহমেদ 25তম। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তার মোহাম্মদ আসাদুজ্জামান। কততম? 17তম। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর, 13তম গভর্নর। কততম গভর্নর? 13তম গভর্নর। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান উপাচার্য আছেন তার ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম হচ্ছে ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাবির ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। খেয়াল করেন, বাংলাদেশের যে জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে, এই যে আপনাদের যারা ল পড়ার উপর বিজিএস যে পরীক্ষা দেওয়া হয়, সেই জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে প্রধান আছেন, যে চেয়ারম্যান আছেন তার নাম হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রধানকে জুবায়ের রহমান চৌধুরী। এবার আসেন ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। গতকালকে আমরা ক্লাসে আলোচনা করছিলাম ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন।
তো এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে প্রধান হন, যে চেয়ারম্যান হন, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম, ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম, ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। খেয়াল করেন, আমরা গতকালকে আলোচনা করেছিলাম এই ইউজিসির যে সদস্য হয়, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে সদস্য যারা, তাদেরকে কিন্তু আবার নিয়োগ দেন আমাদের যে শিক্ষামন্ত্রী, তিনি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে সদস্য, তাদেরকে নিয়োগ দেন কে? শিক্ষামন্ত্রী। কে নিয়োগ দেন? শিক্ষামন্ত্রী। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনার দায়িত্বে যিনি থাকেন, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। দুর্নীতি দমন কমিশন, দুদক, যেটা, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। দুদক, এবছরে দুদক আলোচিত হয়েছে, এবছরে এনভিআর আলোচিত হয়েছে। তাহলে দুদক, দুর্নীতি দমন কমিশন, দুদক 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই দুদকের বর্তমান প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল, দুদকের প্রধান বর্তমান কে? মোহাম্মদ আব্দুল মোনেম। ও সরি, ইউজিসির প্রধান একটু কারেকশন করে নেবেন, ইউজিসির প্রধান হচ্ছেন, একটু কারেকশন হবে, ইউজিসির যিনি প্রধান তার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর SAM ফয়েজ। ইউজিসির প্রধান হচ্ছে ফয়েজ, একটু কারেকশন করে নেবেন। ইউজিসির প্রধান হচ্ছে ফয়েজ। কে? ফয়েজ। আমি একটু সংক্ষেপ করে বললাম, ফয়েজ। অধ্যাপক ডক্টর SMA ফয়েজ, ইউজিসির প্রধান হচ্ছে ফয়েজ। আর দুর্নীতি দমন কমিশন দুদক, এই দুদকের বর্তমান প্রধান যিনি, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। এই দুদক কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। আপনারা পরীক্ষার প্রশ্নের মধ্যে এমন ধরনের প্রশ্ন পেতে পারেন, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, তখন কিন্তু প্রশ্ন থাকে, অপশনে থাকে দুদক। অপশনে কি? দুদক থাকে। এই দুদক দুর্নীতি দমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে। কত সালে? 2004 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, খেয়াল করেন, বর্তমানে আরেকটা জিনিস আলোচিত হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার অফিস কোথায় আছে? আগারগাঁয়ে। তাহলে প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন, প্রধান নির্বাচন কমিশনার, কি নাম বললাম? প্রধান নির্বাচন কমিশনার। এই প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে যিনি আছেন, তার নাম হচ্ছে AMM নাসিরউদ্দিন। AMM নাসিরউদ্দিন 14তম, তিনি বর্তমানে 14তম। কততম? 14তম। বর্তমানে কততম? 14তম। AMM নাসিরউদ্দিন 14তম। তাহলে নির্বাচন কমিশন, এই যে নির্বাচন কমিশনটা এটা কবে, এটা সংবিধানের কোন অনুচ্ছেদের বলে গঠিত হয়? একটু বলতে পারবেন? কমেন্ট করে জানান তো, যে সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়? আমরা সরকারি কর্ম কমিশন 137 বললাম, মেনে নিলাম। তাহলে আমাকে বলেন, এই যে প্রধান নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনটা সংবিধানের কোন অনুচ্ছেদের বলে হয়? কোন অনুচ্ছেদ দিয়ে? পরিশীকৃতি বলছে 118 নং অনুচ্ছেদ, আরিফুল ইসলাম বলছে 118 নং অনুচ্ছেদ, সৈয়দপুরের আরিফ একজন বলছে 127। নির্বাচন কমিশন আবার একটু বলেন, খেয়াল করেন, নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের কোন নং অনুচ্ছেদে? নির্বাচন কমিশন। ওকে, কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে একটু। ওকে, এটা কি অ্যাডমিশনের ক্লাস? এটা আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী হন, আপনি ইউনিভার্সিটির পরীক্ষার্থী হন বা চাকরির প্রত্যাশী হন, আপনার সবার জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন আমরা আলোচনা করতে চাই। দেখেন, বাংলা একাডেমি, গতকালকে আলোচনা করছিলাম বাংলা একাডেমি। এই যে বাংলা একাডেমি 1955 সালে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। ডিসেম্বর মাসের 3 তারিখ 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়। এই বাংলা একাডেমি একটা পুরস্কার চালু করেছে 1960 সালে, তার নাম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। বাংলা সাহিত্যের জন্য সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, প্রতি বছর দেওয়া হয়। এই বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম বইমেলা চালু হয় 1972 সালে। আর এই বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা চালু করেছে 1978 সালে।
তো এই বাংলা একাডেমির যে সভাপতি আছেন, বর্তমান সভাপতি, তার নাম হচ্ছে এ কে ফজলুল হক। এই বাংলা একাডেমির বর্তমান যিনি সভাপতি এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক। তাহলে আপনারা একটু বাংলা একাডেমি আলোচনা শুনবেন, বাংলা একাডেমি নিয়ে একটু আলোচনা শুনবেন, বেসিক তথ্য একটু বাংলা একাডেমি নিয়ে ভালো করে পড়বেন। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক, কে এ কে ফজলুল হক। খেয়াল করেন, জাতিসংঘে বাংলাদেশের বর্তমান যে স্থায়ী প্রতিনিধি আছে, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, ইউএন এর স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের বর্তমান যে স্থায়ী প্রতিনিধি আছে, যিনি প্রতিনিধি আছেন 17তম, তার নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী, সালাউদ্দিন নোমান চৌধুরী। প্রশ্ন বলে দিতে পারে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী বর্তমান প্রতিনিধির নাম কি? সালাউদ্দিন নোমান চৌধুরী। কততম? যদি বলা যায় কততম, তিনি 17তম। তাহলে হয় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আসবে, অথবা জাতিসংঘে বাংলাদেশের অবদান নিয়ে প্রশ্ন হতে পারে। এই যে জাতিসংঘের বাংলাদেশের অবদান, এখন জাতিসংঘে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনের সৈন্য প্রেরণে তৃতীয়, শান্তিরক্ষী মিশনের সৈন্য প্রেরণে প্রথম হচ্ছে নেপাল, শান্তিরক্ষী মিশনের সৈন্য প্রেরণে প্রথম হচ্ছে নেপাল, দ্বিতীয় হচ্ছে ভারত, বাংলাদেশের তৃতীয় অবস্থানে চলে আসছে। তাহলে এইভাবেও প্রশ্ন হতে পারে যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কবে যোগদান করেছে? জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ যোগদান করেছে 1988 সালে, কিন্তু এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনটা চালু হয়েছিল আবার 1948 সালে। তাহলে এই যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে প্রশ্ন হতে পারে, বা জাতিসংঘ থেকে প্রশ্ন হতে পারে, অথবা জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বর্তমানে কে আছে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। আমি আবার একবার সামারি করব বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে নিয়ে। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। গুরুত্বপূর্ণ ব্যক্তি সালাউদ্দিন নোমান চৌধুরী। আচ্ছা, এরপরে আসেন, বাংলা একাডেমির যে সভাপতি আছে তার নাম হচ্ছে এ কে ফজলুল হক। কি বললাম? এ কে ফজলুল হক। বাংলা একাডেমিটা চালু হয়েছে 1955 সালের 5 ডিসেম্বর। কবে? 5 ডিসেম্বর। এই বাংলা একাডেমিতে আছে নজরুল মঞ্চ, রবীন্দ্র মঞ্চ, রোকেয়া মঞ্চ। এই বাংলা একাডেমির ভেতরে আছে অমর একুশে, মানে কি বলে এটাকে, এই মোদের গরব একটা ভাস্কর্য। বাংলা একাডেমির ভেতরে কি আছে? মোদের গরব নামে একটা ভাস্কর্য। সেই মোদের গরব ভাস্কর্য কে বানিয়েছেন? অখিল পাল। কে বানিয়েছেন? অখিল পাল। মোদের গরব ভাস্কর্যের স্থপতি কে? অখিল পাল। বাংলা একাডেমি একটা পুরস্কার চালু করেছে, যেটা বাংলা একাডেমি পুরস্কার নামে পরিচিত, 1960 সালে। কত সাল? 1960 সাল। এই বাংলা একাডেমির যে ভেতরে যে মিলনায়তনটা আছে, সেটা আব্দুল করিম সাহিত্য বিশারদের নাম অনুসারে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন বা অডিটোরিয়াম। এই বাংলা একাডেমি থেকে কিছু পত্রিকা আছে, যেমন উত্তরাধিকার, ধান শালিকের দেশ, তারপরে হচ্ছে লেখা, উত্তরাধিকার, ধান শালিকের দেশ, লেখা, তারপরে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বাংলা একাডেমি জার্নাল। এগুলো আপনারা বাংলা একাডেমি থেকে একটু ভালো করে দেখবেন, পড়ে যাবেন। ওকে, এরপর আসেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার নাম হচ্ছে এম নাসিরউদ্দিন। এরপরে আমরা বললাম দুদকের কথা, বললাম দুর্নীতি দমন কমিশন, দুদক। এই দুদকের বর্তমান প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। এরপরে বলেছি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি, অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েজ। কে বললাম? ফয়েজ। এরপরে জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা বিজেএস, যেটা এর বর্তমান প্রধান হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি অ্যাটর্নি জেনারেল, সে অ্যাটর্নি জেনারেল প্রধান হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেই গভর্নরের বর্তমান নাম হচ্ছে আহসান এইচ মনসুর। এই ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। গভর্নরের মেয়াদ কত বছর? 4 বছর। কত বছর মেয়াদ? 4 বছর। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, সকল ব্যাংকের অভিভাবক ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা ইস্যুকারী ব্যাংক, নিকাশ ঘর নামে পরিচিত এই বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মোট শাখা হচ্ছে 10টা। কয়টা শাখা? 10টা শাখা। মোট শাখা কয়টা? 10টা। এর মধ্যে 10টা শাখার প্রধান হেডকোয়ার্টার যেটা, প্রধান কার্যালয় যেটা, সেটা আছে ঢাকার মতিঝিলে। কোথায় আছে?
ঢাকার মতিঝিলে। আর 8 বিভাগে 8টা শাখা আছে। 8 বিভাগে আছে 8টা শাখা। ঢাকার মতিঝিলে একটা আছে, ঢাকার সদরঘাটে একটা আছে, বগুড়াতে আছে একটা। তাহলে 8 বিভাগে 8টা শাখা, সদরঘাটে একটা, বগুড়াতে একটা। 8 বিভাগে 8টা, সদরঘাটে একটা, বগুড়াতে একটা। এই টোটাল শাখা হচ্ছে 10টা। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদের সদস্য হচ্ছে 9 জন। কতজন? 9 জন। একজন চেয়ারম্যান থাকেন, একজন সচিব থাকেন। একজন চেয়ারম্যান, একজন সচিব, একজন চেয়ারম্যান, একজন সচিব, আর 9 জন পরিচালক থাকেন। কয়জন পরিচালক? 9 জন পরিচালক। এই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর বর্তমানে আছে তার নাম কি? এইচ মনসুর, আহসান এইচ মনসুর আর কি। এবার আসেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। কততম? 25তম বিচারপতিকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কাকে নিয়োগ দিতে পারে? প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে। প্রধান বিচারপতি কাদেরকে নিয়োগ দেয়? অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দেয়। ওকে, আমাকে একটু বলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির এই টপিকের কনসেপ্ট ক্লিয়ার কিনা? বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির এই টপিকের কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? গুরুত্বপূর্ণ ব্যক্তির কনসেপ্ট ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার। গুরুত্বপূর্ণ ব্যক্তির কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনারা যদি থাকেন, আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি মিউজিকে পেজ থেকে অর্ণব স্যারের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বলেন, বেসিক বলেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিভিশন করাই দিব, স্ট্র্যাটেজিটা বুঝাই দিব। আপনার সামনে 47তম পরীক্ষা, সামনে আপনার পেট্রোবাংলার পরীক্ষা, বেবজার পরীক্ষা, বেসরকারি পরীক্ষা, বা আপনি ইউনিভার্সিটির পরীক্ষার্থী, কোনো প্রবলেম নাই। আপনি ক্লাস করবেন, আমি আপনাকে পড়াই দেব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ ভরসা। পরের টপিকে আসলে আমরা এর পরের টপিক পৃষ্ঠা নাম্বার 1 এ আলোচনা করছিলাম। আমরা পৃষ্ঠা 1 এর যে টপিকগুলো আলোচনা করছিলাম, পেজ 1 এর আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো একটু ভালো করে খেয়াল করেন, আলোচনায় চলে আসে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই বছর আলোচিত হয়েছে বা সংস্থার প্রধান আছে, যেমন জাতিসংঘের বর্তমান প্রধান, খেয়াল করেন, জাতিসংঘের বর্তমান যিনি প্রধান আছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। কি নাম? অ্যান্টোনিও গুতেরেস, যেটা পর্তুগালের নাগরিক, নবম মহাসচিব জাতিসংঘ। তাহলে এই যে জাতিসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। হ্যাঁ, অ্যান্টোনিও গুতেরেস নবম মহাসচিব। তাহলে প্রশ্ন জাতিসংঘ রিলেটেড হতে পারে যে জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দেয় কোন পরিষদ? একটু কমেন্ট করে জানান তো, জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দেয় কোন পরিষদ? জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দেয় কোন পরিষদ? আপনার বই না নিলে আপনার ক্লাস করলে হবে না? হবে না। বইটা গুরুত্বপূর্ণ এবং এরপরে ক্লাসটা গুরুত্বপূর্ণ। বুঝাইতে পারলাম? ওকে, আমাকে বলেন জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দেয় কোন পরিষদ? জাতিসংঘের যে 6টা বডি আছে, হ্যাঁ 6টা অর্গান আছে, সে অর্গানের মধ্যে কোন পরিষদটা নিয়োগ দেয়? নিরাপত্তা পরিষদ। একজন বলছে নিরাপত্তা পরিষদ। একটু ভুল হয়ে যাবে। দেখেন, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের একটা পরিষদ হচ্ছে সাধারণ পরিষদ। কি বললাম? সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদের কাজ হলো জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দেওয়া, নতুন কোন রাষ্ট্র আসলে সেটাকে গ্রহণ করা, অন্য কোন রাষ্ট্র যদি বহিষ্কার হতে চায়, বের হয়ে যেতে চায়, তাকে বের করে দেওয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ, মহাসচিবকে নিয়োগ দেওয়া। এবার আসেন, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে, 5টা স্থায়ী সদস্য দেশ আর 10টা হচ্ছে অস্থায়ী সদস্য দেশ, সেই নিরাপত্তা পরিষদের কাজটা হচ্ছে এই মহাসচিবকে সুপারিশ করা, যে কে মহাসচিব হবে সেটার সুপারিশ করবে। জাতিসংঘের মহাসচিবের জন্য সুপারিশ করবে হচ্ছে নিরাপত্তা পরিষদ, আর নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে মহাসচিবকে নিয়োগ দিবে সাধারণ পরিষদ। কে দিবে? সাধারণ পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে হয়, সাধারণ পরিষদ নিয়োগ দেয়। তাহলে এই যে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। কি নাম বললাম? অ্যান্টোনিও গুতেরেস নবম মহাসচিব। এই যে কয়েকদিন আগে একজন মহাসচিব মারা গেছেন, একটু কমেন্টে জানান তো কে? বিশ্ব ব্যাংকের যে বর্তমান প্রধান আছে তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের নাম হচ্ছে অজয় বাঙ্গা।
অজয় বাঙ্গা। তাহলে এই অজয় বাঙ্গা হচ্ছে 14তম, যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে, মার্কিন নাগরিক, 14তম অজয় বাঙ্গা। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংক একটা ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। 1944 সালে 1944 এ ওয়ার্ল্ড ব্যাংক ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর আছে কোথায়? ওয়াশিংটন ডিসিতে। কোথায় আছে? ওয়াশিংটন ডিসি। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক চলে গেল। এবার আসেন ওআইসি। ওআইসির যে বর্তমান প্রধান আছে তার নাম হচ্ছে হুসাইন ইব্রাহিম তাহা। কি নাম? হোসাইন ইব্রাহিম তাহা। মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে ওআইসির সদর দপ্তর, একটু ভালো করে ওআইসির সদর দপ্তর দেখবেন, একটু ভালো করে ওআইসির যে ভাষা আছে 3টা, সেই ওআইসির ভাষাগুলো একটু দেখে যাবেন, পরীক্ষায় চলে আসতে পারে ওআইসি। এবার আসেন বিমস্টেকের যে বর্তমান প্রধান আছে তার হচ্ছে ইন্দ্রামণি পান্ডে। বিমস্টেকের বর্তমান প্রধান বিমস্টেকের বর্তমান প্রধান হচ্ছে ইন্দ্রামণি পান্ডে। এবার আসুন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার বর্তমান প্রধান নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা, বুলগেরিয়ার নাগরিক। ক্রিস্টালিনা জর্জিয়েভা, আমার সাথে বলেন, ক্রিস্টালিনা জর্জিয়েভা। এবার আসেন ইউনেস্কোর যে বর্তমান প্রধান আছে তার নাম হচ্ছে আন্দ্রে আজুলে। ইউনেস্কো এবছর আলোচিত আছে, জিআই পণ্যের জন্য ইউনেস্কো সবসময় আলোচিত থাকে। ইউনেস্কো তাহলে ইউনেস্কো জিআই পণ্য নিয়ে কাজ করে, ইউনেস্কো বিজ্ঞান নিয়ে কাজ করে, ইউনেস্কো শিক্ষা নিয়ে কাজ করে, সংস্কৃতি নিয়ে কাজ করে। তাহলে ইউনেস্কোর বর্তমান প্রধানের নাম হচ্ছে আন্দ্রে আজুলে। আমার কথাগুলো আপনি একটু শোনেন, তাহলে দেখবেন পরীক্ষায় কমন পাচ্ছেন। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর মহাসাগরীয় সামরিক সংস্থা, যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে ন্যাটো, এই ন্যাটোর বর্তমান প্রধানের নাম হচ্ছে মার্ক রুটে। বর্তমান প্রধানের নাম হচ্ছে মার্ক রুটে বা রুটও বলতে পারেন। মার্ক রুটে, বর্তমান প্রধানের নাম হচ্ছে মার্ক রুটে। কততম প্রধান? 14তম প্রধান। মার্ক রুটে প্রধানটাই আসে পরীক্ষায়। ন্যাটোর বর্তমান প্রধানকে। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা? একটু কমেন্টে জানাবেন। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা? সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন, ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা? ওকে স্যার, মিহিরজিকে ফাইনাল সাজেশন পড়লে কি ঢাকা ইউনিভার্সিটি এক্সামের জন্য সব? ইয়েস, ঢাকা ইউনিভার্সিটি এক্সামের জন্য ফাইনাল সাজেশন এনাফ। গত বছরে 29টা কমন ছিল। আপনি এটা পড়ে যান ভালো করে। আচ্ছা, মার্ক রুট, আমাকে একটু বলেন ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা এবং সর্বশেষ সদস্য দেশ কোনটা? ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা? সর্বশেষ সদস্য দেশের নাম কি? সর্বশেষ সদস্য দেশের নাম কি? তাহলে আপনি একটু ছোট করে এই ন্যাটো নিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে? এরপরে আসেন D8 মানে হচ্ছে ডেভেলপিং 8। হ্যাঁ, অর্থাৎ বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলো আছে সেই দেশগুলোর একটা সংস্থার নাম হচ্ছে D8, ডেভেলপিং 8। আচ্ছা, এই D8 এর যে প্রধান আছেন তার নাম হচ্ছে ইসিয়াকা আব্দুল কাদের ইমাম। ইসিয়াকা আব্দুল কাদের। কি বললাম? ইসিয়াকা আব্দুল কাদের ইমাম। আব্দুল কাদের ইমাম মনে রাখেন। ইসিয়াকা আব্দুল কাদের ইমাম D8 এর প্রধান। এরপরে আসেন ওপেক। এই বছরে ওপেক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে ইউনিভার্সিটির টেস্টগুলোতে, যে ওপেক তেল গ্যাস নিয়ে কাজ করে যে সংস্থাটা, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেকের সদর দপ্তর আছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। এটাই পরীক্ষায় আসছে। এই ওপেকের বর্তমান যে প্রধান আছেন তার নাম হচ্ছে হাইতাম আল গাইস, কুয়েত থেকে। হাইতাম আল
হাইতাম আল ঘাইস, হাইতাম আল ঘাইস। ওপেকের বর্তমান প্রধান হচ্ছে হাইতাম আল ঘাইস, হাইতাম আল ঘাইস, হাইতাম আল ঘাইস, হাইতাম আল ঘাইস, হাইতাম আল ঘাইস। কি বললাম? বললাম হাইতাম আল ঘাইস। এরপরে ওই যে ডাব্লিউটিও, ডব্লিউএইচও, এগুলো একটু ভালো করে দেখবেন। ডাব্লিউটিও, তারপরে ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলোর প্রধান একটু ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ। ওকে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো একটু আবার রিভিশন করে দেই। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 1-এ আছি আমরা, 1 নাম্বার পৃষ্ঠায় আছি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠায় আছি। তাহলে 1 নাম্বার পৃষ্ঠায় আছি। 1 নম্বর পৃষ্ঠা দেখেন, জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রধান হচ্ছে অজয় বাঙ্গাদে আছে, ওআইসির প্রধান হুসাইন ইব্রাহিম তাহা আছে, আইএমএফ এর ক্রিস্টিয়ানাল জর্জিয়েভা, ডিএট এর ইসিয়াকা আব্দুল কাদের ইমাম, ওপেকের হাইতাম আল গাইস। ওকে, 1 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা 1, পৃষ্ঠা 1 নম্বর, বলেন 1 নম্বর পৃষ্ঠা ডান? মিহিজিকের 1 নম্বর ফাইনাল সাজেশন 1, পৃষ্ঠা নাম্বার 1 ডান কিনা? পৃষ্ঠা 1 ডান, পৃষ্ঠা 1 ডান, পেজ 1 ডান কিনা? পেজ 1 ডান। দেখেন আমি 1 নম্বর পেজ নিয়ে কথা বলছি। পেজ 1 ডান, পেজ 1 ডান কিনা? পেজ 1 ডান কিনা? তাহলে এবার আসেন, পেজ 1 যদি ডান হয়ে যায়, তাহলে পেজ 1 এর সাথে দেখেন প্র্যাকটিস দেয়া আছে। এবার আমরা 2-4টা প্র্যাকটিস বলি, 2-4টা প্র্যাকটিস বলি। যেমন বাংলাদেশের বর্তমান 25তম বিচারপতির নাম কি? তাহলে বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি? গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে? আব্দুল মোহাম্মদ আব্দুল মোনেম। বর্তমানে নির্বাচন কমিশনের প্রধান কে? এ এম নাসির উদ্দিন। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান কে? মুবাশ্বের মোনেম। তারপরে সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? গোলাম সারওয়ার। পারবেন না? ন্যাটোর 14তম প্রধানের নাম কি? মার্ক রুটে। পারবেন কিনা? এই যে 1 নম্বর পেজ ডান, পেজ 1 ডান। সবাই একটু কমেন্ট করে জানাবেন পেজ 1 ডান। আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা বলছে হাই ভোল্টেজ এগুলো নাই। হাই ভোল্টেজ না থাকলে ফাইন্যান্স আছে, এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো। ওকে ডান। যদি ডান হয়ে যায়, তাহলে এবার চলেন আমরা পেজ 2 তে আসবো। পেজ 2 এর নিয়ে আলোচনা করতে চাই। পেজ 2, নিজেকে ফাইন্যান্স সাজেশনের পেজ 2, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলনগুলো, সর্বশেষ সদস্য দেশ। কি কি পড়তে হবে একটু বলে দেখি। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য এবং গুরুত্বপূর্ণ দেশগুলো কি কি পড়তে হবে একটু বলে দেখি, আমার সাথে আলোচনা শুনবেন। দেখেন ব্রিক্স, ব্রিক্স, হ্যাঁ ব্রিক্স। এই ব্রিক্স এর 16তম যে সম্মেলনটা হয়েছে সেটা হচ্ছে কাজান, রাশিয়া। কোথায়? কাজান, রাশিয়া, ব্রিক্স। তাহলে এই যে ব্রিক্স, ব্রিক্স এর 16তম যে সম্মেলনটা হয়েছে, ব্রিক্স এর 16তম সম্মেলনটা কোথায় হয়েছে? ব্রিক্স এর 16তম, ব্রিক্স, ব্রিক্স। তাহলে এই যে ব্রিক্স 16তম সম্মেলন কোথায় হয়েছে? কাজান, রাশিয়া। তাহলে BRICS, ব্রিক্স 16তম কোথায় সম্মেলন হয়েছে? কাজান, কাজান, রাশিয়া, কাজান, রাশিয়া, কাজান, রাশিয়া। ব্রিক্স এর 16তম সম্মেলন কোথায় হয়েছে? কাজান, রাশিয়া, কাজান, রাশিয়া। তাহলে এই যে 16তম সম্মেলনটা হলো কোথায় হলো? কাজান, রাশিয়া, অক্টোবর মাসে 22 অক্টোবর থেকে 24 অক্টোবর হয়েছে। কাজান, রাশিয়া, কাজান, রাশিয়া, কাজান, রাশিয়া। আচ্ছা, এরপরে G20, 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 হ্যাঁ গ্রুপ অফ 20 যেটা, এই G20-র যে 19তম সম্মেলনটা সেটা হচ্ছে রিও ডি জেনিরো, ব্রাজিল। G20 এর 19তম সম্মেলন, 19তম সম্মেলন ব্রাজিলে হয়েছে। ব্রাজিলের কোথায়? রিও ডি জেনিরো, রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও, ব্রাজিল, রিও ডি জেনেরিও কোথায়? ব্রাজিল। এরপরে দেখেন D8 বললাম, D8 একটু আগে D8 এর কথা বলছিলাম, ডেভেলপিং 8। এই D8 এর যে সম্মেলনটা 11তম সম্মেলন সেটা হচ্ছে কায়রো, মিশর। এই 19 ডিসেম্বর হয়েছে। এই D8 এর সম্মেলন হয়েছে 19 ডিসেম্বর, 19 ডিসেম্বর 2024, 19 ডিসেম্বর 2024 হয়েছে। কোথায়? কায়রো, কায়রো, মিশর। কোথায় হয়েছে? কায়রো, মিশর। মিশরের কায়রোতে। কোথায়? মিশরের কায়রোতে হয়েছে। কোথায় হয়েছে? মিশরের কায়রোতে। D8 এর সম্মেলন মিশরের কায়রো। মিশরের কোথায়? কায়রোতে হয়েছে, মিশরের কায়রো। এরপর আসেন এপেক, এপেক, এপেকের সদর দপ্তর পেরু একটা জায়গা আছে, পেরু। পেরুর রাজধানী হচ্ছে লিমা। পেরুর রাজধানী কি? লিমা। এপেক, APEC, এপেক, APEC, এপেক। এপেকের সম্মেলনটা হয়েছে পেরু। কোথায় হয়েছে? পেরু। পেরুর রাজধানী কি?
লিমা, পেরুর রাজধানী হচ্ছে লিমা, এই পেরুতে হয়েছে অ্যাপেক। এটা 31তম সম্মেলন ছিল, অ্যাপেকের সম্মেলনটা ছিল 31তম সম্মেলন। কততম সম্মেলন ছিল? 31তম সম্মেলন। কততম বললাম? 31তম সম্মেলন। আর ওআইসির সম্মেলন হয়েছে বানজুল গাম্বিয়া, ওআইসির সম্মেলন হয়েছে বানজুল, ওআইসি হচ্ছে বানজুল গাম্বিয়ার বানজুলে, গাম্বিয়ার কোথায়? গাম্বিয়ার বানজুলে ওআইসির সম্মেলন হয়েছে, যেটা 15তম সম্মেলন ছিল। ওআইসির সম্মেলন ছিল 15তম সম্মেলন। কততম? 15তম সম্মেলন। এইগুলো একটু ভালো করে পড়তে হবে। কি কি বললাম? ওআইসি, কি বললাম? ওআইসি 15তম সম্মেলন বানজুল গাম্বিয়া, 15তম সম্মেলন কোথায়? বানজুল গাম্বিয়া। এপেক 31তম সম্মেলন কোথায় হয়েছে? পেরুর রাজধানী লিমাতে, পেরুর রাজধানী লিমাতে। আচ্ছা, এরপরে D8 বললাম, D8 এর কোথায় হয়েছে? কায়রো মিশর, 19 ডিসেম্বর থেকে 2024 সাল 19 ডিসেম্বরে হয়েছে। এরপরে জি20 কোথায় হয়েছে? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কোথায়? রিও ডি জেনেরিওতে। কততম সম্মেলন ছিল? 19তম সম্মেলন। কততম? 19তম সম্মেলন। জি20 কততম সম্মেলন? 19তম সম্মেলন। জি20 কততম সম্মেলন ছিল ব্রাদার? 19তম। আচ্ছা, এরপরে আসেন ব্রিক্স এর 16তম সম্মেলন কোথায় হয়েছে? কাজান, রাশিয়া। তাহলে 2024 সালের গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো, 2024 সালের গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এবার আসেন আলোচনা করব যে বিভিন্ন সংস্থার যে সর্বশেষ সদস্য দেশ, পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ন্যাটোর 32তম সদস্য দেশ হচ্ছে সুইডেন। ন্যাটো ন্যাটো, এই ন্যাটোর 32তম সদস্য দেশের নাম কি? সুইডেন। বলো কি নাম বললাম? সুইডেন। বলো কি নাম বললাম ব্রাদার? সুইডেন। 2024 সালে হয়েছে। কবে হয়েছে? 2024 সালে, 32 সালে। তাহলে 32তম সদস্য দেশের নাম হচ্ছে সুইডেন। কত সালে হয়েছে? 2024 সালে হয়েছে। আচ্ছা, এবার আসেন সেনজেনভুক্ত দেশ, অর্থাৎ ইউরোপের এক ভিসায় প্রায় 27টা দেশ, 29টা দেশ চলাচল করার যে অবাধ সুবিধা আছে, সেটা হচ্ছে সেনজেন অঞ্চল। তাহলে এই সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29টা। কয়টা ব্রাদার? 29টা। সেনজেনভুক্ত দেশ কয়টা বর্তমানে? 29টা। সেনজেনভুক্ত দেশ বর্তমানে কয়টা? 29টা। অর্থাৎ সর্বশেষ এই 2024 সালে হয়েছে সর্বশেষ সদস্য দেশ যেটা, তার নাম হলো বুলগেরিয়া আর হলো রোমানিয়া। বুলগেরিয়া আর কি? রোমানিয়া। বুলগেরিয়া আর কি? রোমানিয়া। সর্বশেষ দেশের নাম হচ্ছে বুলগেরিয়া, রোমানিয়া। 29তম দেশ। এর বর্তমানে দেশ কয়টা? সেনজেনভুক্ত দেশ কয়টা? 29টা। কয়টা দেশ? 29টা। কয়টা দেশ ব্রাদার? 29টা দেশ। 29টা। এরপর আসেন ইউরোজোন ভুক্ত দেশ, অর্থাৎ ইউরোপের যে সকল দেশগুলা ইউরো মুদ্রা গ্রহণ করেছে সেগুলোকে আমরা বলি ইউরোজোন ভুক্ত। ইউরোপের যে সকল দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে, ইউরো মুদ্রা, আর এই ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। ইউরো মুদ্রার জনককে? রবার্ট মুন্ডেল। তাহলে এই ইউরোজোন ভুক্ত দেশ হচ্ছে বর্তমানে 20টা। কয়টা? 20টা। ইউরোজোন ভুক্ত দেশ বর্তমানে কয়টা? 20টা। ইউরোজোন ভুক্ত বর্তমানে দেশ কয়টা? 20টা। সর্বশেষ দেশের নাম হলো ক্রোয়েশিয়া। কি নাম? ক্রোয়েশিয়া। 2023 সালে হয়েছিল ক্রোয়েশিয়া। একটু এটা লিখে রাখেন, সর্বশেষ দেশের নাম হচ্ছে ক্রোয়েশিয়া। ইউরোজোন ভুক্ত সর্বশেষ দেশের নাম হচ্ছে ক্রোয়েশিয়া। বর্তমানে ইউরোজোন ভুক্ত দেশ হচ্ছে 20টা। কয়টা ভাই? 20টা। কয়টা দেশ? 20টা। আচ্ছা, এবার আসেন বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে নাউরু। বিশ্ব ব্যাংকের সর্বশেষ দেশের নাম হচ্ছে নাউরু। বিশ্ব ব্যাংকের সর্বশেষ দেশের নাম হচ্ছে নাউরু। অর্থাৎ 189তম দেশ হচ্ছে নাউরু। কততম? 189তম দেশের নাম হচ্ছে নাউরু। 189তম দেশ নাউরু। এরপর আসেন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এই IMF এর সর্বশেষ সদস্য নাম হচ্ছে লিচেস্টাইন। কি নাম? লিচেস্টাইন। IMF এর সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে লিচেস্টাইন। 191তম দেশ। এই IMF এর সর্বশেষ দেশ হচ্ছে লিচেস্টাইন, 191তম দেশ। লিচেস্টাইন আমার সাথে বলেন, লিচেস্টাইন 91তম দেশ। লিচেস্টাইন কততম? 191তম দেশ। লিচেস্টাইন কততম দেশ? 191তম দেশ। লিচেস্টাইন কততম দেশ? 191তম দেশ। 191তম দেশ। লিচেস্টাইন কততম দেশ? 191তম দেশ। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ LDC, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। এই লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বর্তমানে 44টা। কয়টা দেশ? 44টা। অর্থাৎ এই লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির মধ্য থেকে সর্বশেষ
বের হয়ে যায়, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির থেকে বের হয়ে যায় যেই দেশটা, তার নাম হলো সাও টোমে এন্ড প্রিন্সিপো। কি নাম? সাও টোমে এন্ড প্রিন্সিপো। এই সাও টোমে এন্ড প্রিন্সিপো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে বের হয়ে যায় কত সালে? 13 ডিসেম্বর 2024 সালে। 13 ডিসেম্বর 2024 সালে সাও টোমে এন্ড প্রিন্সিপো, সাও টোমে এন্ড প্রিন্সিপো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, বর্তমানে 44টা দেশ, সর্বশেষ বের হয়েছে সাও টোমে এন্ড প্রিন্সিপো। সাও টোমে এন্ড কে? প্রিন্সিপো। সাও টোমে এন্ড প্রিন্সিপো, সাও টোমে এন্ড কে? প্রিন্সিপো। এবার আসেন ব্রিক্স। ব্রিক্স খেয়াল করেন, ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টা। কয়টা দেশ? 9টা। ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কয়টা? 9টা। ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কয়টা? 9টা। ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টা। 9টা কয়টা? 9টা। ব্রিক্স, BRICS, ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টা। খেয়াল করেন, এরপরে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই এনডিবি কে কিন্তু তুলনা করা হয় IMF এর সাথে। এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবির সর্বশেষ সদস্য দেশ হচ্ছে নাম হচ্ছে আলজেরিয়া। এনডিবির সর্বশেষ সদস্য হচ্ছে আলজেরিয়া। 10তম সদস্য দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া। এনডিবির সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে আলজেরিয়া। কি জেরিয়া? আলজেরিয়া, যেটা 2024 সালের সেপ্টেম্বর মাসে হয়েছে। এনডিবি। আচ্ছা, এরপরে D8। D8 এর সদস্য দেশ হচ্ছে 9টা। কয়টা? D8 এর সদস্য দেশ হচ্ছে 9টা। এই D8 এর সর্বশেষ সদস্য যেটা হয়েছে নাম হলো আজারবাইজান। ডিসেম্বর মাসের 19 তারিখে হয়েছে। এই যে এই 19 ডিসেম্বর হয়েছে, কিছুদিন আগেই। তাহলে এই D8 এর বর্তমান সদস্য হচ্ছে কয়টা? 9টা। সর্বশেষ হচ্ছে আজারবাইজান। আজারবাইজান, আজারবাইজান। D8 এর আজারবাইজান। D8 এর সর্বশেষ সদস্য দেশের নাম কি? আজারবাইজান। কবে হয়েছে? 19 ডিসেম্বর 2024। 19 ডিসেম্বর 2024। এবার আসেন মোটামুটি যেগুলো আলোচনা করার কথা সেগুলো আলোচনা করেছি। এরপর আসেন G20। সর্বশেষ দেশ হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, সদস্য দেশ হচ্ছে 21টা। G20। এবার আসেন AIIB। হ্যাঁ, AIIB ব্যাংক যেটা আছে, AIIB ব্যাংক যেটা আছে, এর সর্বশেষ দেশের নাম হচ্ছে জিবুতি। 2024 সালে হয়েছে জিবুতি। আফ্রিকার দেশের নাম হচ্ছে জিবুতি। আফ্রিকার একটা দেশ হচ্ছে জিবুতি। একটু আমার সাথে রিভিশন দেন। AIIB সর্বশেষ দেশের নাম হচ্ছে জিবুতি। D8 এর সর্বশেষ দেশের নাম হচ্ছে আজারবাইজান। এলডিসি ভুক্ত বর্তমানে দেশ হচ্ছে 44টা। সর্বশেষ এলডিসি থেকে বের হয়ে যায় যে দেশ, তার নাম হচ্ছে সাও টোমে এন্ড প্রিন্সিপো। সাও টোমে এন্ড প্রিন্সিপো। এলডিসি থেকে বের হয় কে? সাও টোমে এন্ড প্রিন্সিপো। কবে বের হয়েছে এলডিসি থেকে? এলডিসি থেকে 13 ডিসেম্বর 2024 সালে বের হয়ে যায়। কবে? 13 ডিসেম্বর 2024 সালে। এরপর বলছেন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সর্বশেষ সদস্য দেশের নাম কি? লিচেনস্টাইন। 191তম দেশ। লিচেনস্টাইন 191তম দেশ, 2024 সালে বের হয়। বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে নাউরু। বিশ্ব ব্যাংক কি? নাউরু। বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য দেশের নাম নাউরু। ইউরোজোন ভুক্ত দেশ হচ্ছে 20টা। কয়টা? 20টা। সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া। ব্রিক্স। এরপরে মানে একটু আলোচনা করলাম। তারপরে কি আলোচনা করেছিলাম? সেনজেন ভুক্ত দেশ 19টা। সেনজেন ভুক্ত দেশ বর্তমানে কয়টা? 19টা। ন্যাটো ভুক্ত দেশ কয়টা? 32টা। ন্যাটো ভুক্ত কয়টা দেশ? 32টা। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে সুইডেন। কি দেন? সুইডেন। ন্যাটো ভুক্ত সুইডেন। ন্যাটোর সর্বশেষ দেশের নাম কি? সুইডেন। ন্যাটোর সর্বশেষ দেশের নাম কি? সুইডেন। ওকে, আমাকে একটু বলেন পেজ নাম্বার 2। তাহলে 2 এর গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলন এবং সংস্থার সর্বশেষ সদস্য দেশ, এই জিনিসগুলো একটু আমাকে বলেন ক্লিয়ার হয়েছেন কি না? গুরুত্বপূর্ণ সম্মেলন 2024 সালে যেগুলো হয়েছে, 2024 সালে যে সম্মেলনগুলো হয়েছে, 2024 সালে যে সম্মেলনগুলো হয়েছে আমাকে একটু বলেন ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার কিনা। এবং 2025-26 সালে যে সম্মেলনগুলো হবে, যেগুলো স্টার দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। 2025-26 সালে যেগুলো হবে স্টার দিয়ে গেলে একটু আপনারা দেখবেন বাসায়। আমাকে বলেন পেজ 2 ক্লিয়ার কিনা। সেনজেন ভুক্ত দেশ বর্তমানে হচ্ছে 29টা। হ্যাঁ, সর্বশেষ রোমানিয়া, বুলগেরিয়া 31 মার্চ 2024 হয়েছে। ক্লিয়ার? বলেন ক্লিয়ার। রেকর্ড পাবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড পাবেন। এই ক্লাস রেকর্ড পাবেন ভাইয়া। ক্লাস কি ইউটিউবে রেকর্ড পাবো? হ্যাঁ, এই রেকর্ড পাবেন। অর্ণব
অর্ণব স্যার ইউটিউব চ্যানেল আছে, অর্ণব স্যার নামে ইউটিউব চ্যানেল আছে, অর্ণব স্যার নামে ফেসবুক পেজও আছে। হ্যাঁ, আপনি অর্ণব স্যার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা পেয়ে যাবেন, আজকে আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ। আর এই মিহিরজিকে পেজও ক্লাস রেকর্ড থাকবে। ওকে, পেজ 2 ক্লিয়ার। তাহলে পেজ 2 ক্লিয়ার হয়ে গেলে আমরা পেজ 3-এ যাব ইনশাআল্লাহ। পেজ 3-এ কি আছে একটু খেয়াল করি আমরা। পেজ 3-এ আছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, পেজ 3-এ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে। পেজ 3 থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন, আমি মাস্ট বলে দিলাম। পেজ 3 থেকে আপনি কোশ্চেন কমন পাবেন যদি ভাগ্য ভালো থাকে। দেখেন, জলবায়ু সম্মেলন যেটা কপ সম্মেলন আমরা বলি, কপ, হ্যাঁ, কপ সম্মেলন, কপ 29 সম্মেলন। একটা কোশ্চেন আসতে পারে, কপ থেকে প্রশ্ন হয়। দেখেন, কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দা পার্টিস, এই কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দা পার্টিস। কপ মানে কি? কনফারেন্স অফ দা পার্টিস। আচ্ছা, এই যে কপ, এটার আয়োজন যেটা করে, আয়োজক সংস্থার নাম হচ্ছে ইউএনএফসিসি। কপের আয়োজক হচ্ছে ইউএনএফসিসি। কপের আয়োজক কে? ইউএনএফসিসি। আচ্ছা, এই কপের যে সম্মেলনটা হয়েছে, 29তম যে সম্মেলনটা হয়েছে, সেই সম্মেলন হয়েছে আজারবাইজানের বাকুতে। এই কপের 29তম সম্মেলন হয়েছে বাকু। আজারবাইজানের রাজধানী যে বাকু, সেই বাকুতে হয়েছে। আজারবাইজানের রাজধানী কোথায়? বাকুতে। কবে হয়েছে? 2024 সালের নভেম্বর মাসে হয়েছে। কপ আজারবাইজানের বাকুতে হয়েছে। আজারবাইজানের কোথায়? বাকুতে হয়েছে। এবার আসেন, কপ 30তম যে সম্মেলনটা, কপ 30তম অর্থাৎ আগামী সম্মেলন যেটা, সেখান থেকে প্রশ্ন হতে পারে। খেয়াল করেন, কপ 30তম যে সম্মেলনটা সেটা কোথায় হবে একটু আমাকে বলেন। কপ 30তম সম্মেলন যেটা, সেটা কোথায় হবে? ব্রাজিলে হবে। কোথায়? কপ 30তম সম্মেলন, কপ 30 যেটা, এই কপ 30 হবে ব্রাজিলে। কোথায়? ব্রাজিল হবে। কপ 30 সম্মেলন কোথায় হবে? ব্রাজিলে। কোথায় হবে? ব্রাজিলে। এবং কপ 31 যেটা, কপ 31, এই যে কপ 30, এটা হবে 2025 সালে। কত সালে? 2025 সালে হবে। আর কপ 31 সম্মেলন, এটা 2026 সালে হবে। কোথায়? অস্ট্রেলিয়া। কপ 26 সালে কোথায় হবে? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া কোথায় হবে ব্রাদার? অস্ট্রেলিয়াতে। তাহলে এই কপ সম্মেলন নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। জলবায়ু বিষয়ক সম্মেলন কপ 20, কপ 29, কপ 30, কপ 31, অন্তত এই কয়টা একটু দেখে যাবেন, কপ সম্মেলন দেখে যাবেন। এরপরে আসেন, দেখেন, বর্তমানে গ্রিন হাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ, তার নাম হলো, খেয়াল করেন, কার্বন নির্গমনে শীর্ষ দেশের নাম হচ্ছে চীন। বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস কার্বন নিঃসরণ করে কোন দেশ? চীন। কোন দেশ? চীন। এটা লিখে রাখতে পারেন। এই চীনের, দেখেন চীন কি করে, দেখছেন, উন্নয়নশীল দেশ একটা। দেখেন, এই যে চীন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, কার্বন নির্গমন করে। হ্যাঁ, কার্বন নির্গমনকারী শীর্ষ দেশের নাম কি? চীন। কার্বন নির্গমনকারী, গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী, গ্রিন হাউস গ্যাস, সিএফসি গ্যাস যেটা, এই গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি নির্গমন করে কোন দেশ? চীন। কার্বন নির্গমন করে কোন দেশ? কার্বন নির্গমন করে কোন দেশ সবচেয়ে বেশি? চীন। কোন দেশ করে? চীন করে। আর যদি বলে দ্বিতীয় দেশ কোনটা, তাহলে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দেশ হচ্ছে ইউএসএ। কার্বন নির্গমনকারী দ্বিতীয় দেশের নাম হচ্ছে ইউএসএ। আর যদি বলে মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনে যে শীর্ষ দেশ, মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ, মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ, মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ, তার নাম হচ্ছে পালাও। কি নাম? তার নাম হচ্ছে পালাও। কি নাম? পালাও। মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশের নাম হচ্ছে পালাও। কি নাম? পালাও। কি নাম বললাম? পালাও। আচ্ছা, এবার আসেন, কার্বন প্রভাব মুক্ত দেশের নাম হচ্ছে ভুটান। পৃথিবীর যে দেশ কার্বন প্রভাব মুক্ত দেশের নাম কি? ভুটান। এই ভুটানে ধূমপান করা নিষিদ্ধ। কার্বন প্রভাব মুক্ত দেশের নাম হচ্ছে ভুটান। কার্বন প্রভাব মুক্ত দেশের নাম কি? ভুটান। পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশ প্রথম কার্বন কর চালু করেছিল। তাহলে পৃথিবীর এমন একটা দেশ যে দেশ প্রথম কার্বন কর চালু হয়েছে, তার নাম হচ্ছে ফিনল্যান্ড। ইউরোপের একটা দেশ। কার্বন কর পৃথিবীতে সর্বপ্রথম চালু করে যে দেশটা,
তার নাম হলো ফিনল্যান্ড। কি নাম? ফিনল্যান্ড। কার্বন কর চালু করে যে দেশ সর্বপ্রথম পৃথিবীতে, তার নাম হচ্ছে ফিনল্যান্ড। কোন ল্যান্ড? ফিনল্যান্ড। আর দ্বিতীয় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ফিনল্যান্ড 1994 সালে কার্বন কর চালু করেছে, আর অস্ট্রেলিয়া কার্বন কর চালু করে 2012 সালে। কত সালে? 2012 সালে। তাহলে পৃথিবীতে প্রথম কার্বন কর চালু করেছে ফিনল্যান্ড। দ্বিতীয় যদি বলে, তাহলে দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অপশনে ফিনল্যান্ড না পেলে অস্ট্রেলিয়া দাগাবেন। অপশনে ফিনল্যান্ড না পেলে অস্ট্রেলিয়া দাগাবেন। কার্বন কর চালু করেছে কোন দেশ? অপশনে ফিনল্যান্ড না পেলে, অপশনে ফিনল্যান্ড না পেলে আপনি অস্ট্রেলিয়া দাগাবেন। হ্যাঁ, কারণ আমরা তথাকথিত কিছু প্রশ্নে দেখেছি পৃথিবীতে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ, অ্যান্সার অস্ট্রেলিয়া নিয়েছে, কারণ তখন অপশনে ফিনল্যান্ড ছিল না। ফিনল্যান্ড হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, ইউরোপের একটা দেশ ফিনল্যান্ড। হ্যাঁ, যেটাকে আমরা ফিনল্যান্ড ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। ওকে, বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? বল, এই যে কার্বন প্রভাব, এই জায়গাটা ক্লিয়ার? এবার আসেন, খেয়াল করেন, এবার আসেন 3-0 যে তত্ত্বটা আছে, 3-0 তত্ত্ব, 3-0 তত্ত্ব, 3-0 তত্ত্ব যেটা, হ্যাঁ 3-0 থিওরি, এখান থেকেও কিন্তু সেদিন পরীক্ষায় আসছে 3-0 থিওরি, যেটা 3-0 থিওরি। হ্যাঁ, 3-0 থিওরি। তাহলে এই যে 3-0 মানে কি? তিনটা শূন্য। এই তিনটা শূন্য মানে কি? তিনটা শূন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন না তিনটা শূন্য? সেই তিনটা শূন্য মানে কি? অর্থাৎ বেকারত্ব, অর্থাৎ কি করবে? জিরো পভার্টি। জিরো কি? পভার্টি, অর্থাৎ শূন্য দারিদ্র। শূন্য দারিদ্র, শূন্য দারিদ্র, জিরো পভার্টি। কি? জিরো পভার্টি, শূন্য দারিদ্র। এরপরে কি বলছে? শূন্য বেকারত্ব। শূন্য বেকারত্ব, বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনা, শূন্য বেকারত্ব। আর একটা শূন্য কি? আর একটা হচ্ছে শূন্য নিট কার্বন নির্গমন। শূন্য নিট কার্বন নির্গমন, শূন্য কার্বন নির্গমন, শূন্য নিট কার্বন, কার্বন নির্গমন, নির্গমন, শূন্য নিট কার্বন নির্গমন, অর্থাৎ কার্বন শূন্যতে নামিয়ে আনা, নির্গমনটা। এই হচ্ছে 3-0 যেটা, অর্থাৎ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নিট কার্বন ইমিশন, জিরো নিট কার্বন ইমিশন, জিরো নিট কার্বন ইমিশন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি। আচ্ছা, এইটা এই এই থিওরি কে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু 2024 সালের 27 সেপ্টেম্বর, 2024 সালের 27 সেপ্টেম্বর জাতিসংঘের যে 79তম যে অধিবেশনটা হয়েছে, ইউএন এর যে অধিবেশনটা হয়েছে, অধিবেশন, জাতিসংঘের যে 79তম যে অধিবেশনটা হয়েছে, কত সেপ্টেম্বর? 24 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর 2024 সালে এই যে 79তম অধিবেশনটা হয়েছে, সেখানে এই 3-0 নিয়ে কিন্তু তিনি বক্তব্য দিয়েছিলেন। তিনি সেখানে আলোচনা করেছেন, কর্ণপাত করেছেন সেখানে 3-0 নিয়ে। ওকে, কর্ণপাত করেছেন। আচ্ছা, খেয়াল করেন, এরপরে প্যারিস অলিম্পিক 2024 সালে হয়েছে, প্যারিস অলিম্পিক, প্যারিস অলিম্পিক, প্যারিস অলিম্পিক। এই প্যারিস অলিম্পিকেও কিন্তু তিনি 3-0 নিয়ে কথাবার্তা বলেছেন, অর্থাৎ প্যারিস অলিম্পিকের মূল বার্তাটা, মূল কথাটাই ছিল এই 3-0 এবং সোশ্যাল বিজনেস নিয়ে। 3-0 এবং কি? সোশ্যাল বিজনেস। 3-0 এবং কি? সোশ্যাল বিজনেস। 3-0 এবং কি? সোশ্যাল বিজনেস। আচ্ছা, এবার আসেন, এই যে 3-0 ক্লাব নামে একটা ক্লাব আছে, এই 3-0 নামে একটা ক্লাব আছে যেটা আছে ইতালির রোমে। 3-0 ক্লাব, এই 3-0 ক্লাব আছে ইতালির রোম। কোথায় ভাই? ইতালির রোমে 3-0 ক্লাব, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। হ্যাঁ, 3-0 ক্লাব চালু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পোপ ফ্রান্সিস। কে চালু করেছেন? পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস কে? পোপ ফ্রান্সিস কে বলতে পারবেন? পোপ ফ্রান্সিস কে? পোপ ফ্রান্সিস কে? পোপ মানে কি বলতে পারবেন? খ্রিস্টান ধর্ম যাজক, তাই না? পোপ, যাদেরকে আমরা পোপ বলি। তাহলে এই পোপ ফ্রান্সিস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রোমে 3-0 ক্লাব নামে একটা ক্লাব করেছেন। 3-0 ক্লাব 2024 সালে করেছেন। 3-0 ক্লাব, 3-0 ক্লাব করেছেন। প্রশ্ন আসতে পারে 3-0 ক্লাব কোথায়? কোথায়? এবার আসেন আমাদের যে এসডিজি আছে, এই এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা এসডিজির মূল লক্ষ্যমাত্রা কয়টা? 17টা। আর আরো অন্যান্য লক্ষ্যমাত্রা, অর্থাৎ সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? 169টা সহযোগী লক্ষ্যমাত্রা। তাহলে এই যে এসডিজি, সেই এসডিজির মধ্যেই কিন্তু এই 3-0 তত্ত্বটা বর্তমান সরকার চাচ্ছে। হ্যাঁ,
অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। তাহলে বর্তমান সরকার এই 3 জিরোসটাকে এসডিজি এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে বা চাচ্ছে। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, আমি যা আলোচনা করলাম তা একবার আমি একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। যা আলোচনা করব একবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। 3 জিরোস নিয়ে আলোচনা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, 3 জিরোস। এরপরে আলোচনা করেছি কপ সম্মেলন নিয়ে আলোচনা করেছি। কপ সম্মেলন, কপ 30তম সম্মেলন হবে ব্রাজিলে, কপ 29তম সম্মেলন হয়েছে আজারবাইজানের বাকুতে, কপ 31তম সম্মেলন হবে অস্ট্রেলিয়া। কোথায়? অস্ট্রেলিয়া। আচ্ছা, কার্বন প্রভাব মুক্ত দেশের নাম হচ্ছে ভুটান। পৃথিবীর যে দেশে প্রথম কার্বন কর চালু হয়েছে তার নাম হচ্ছে ফিনল্যান্ড, এবং দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আচ্ছা, কার্বন সবচেয়ে বেশি নির্গমন করে পৃথিবীতে বর্তমানে চীন, দ্বিতীয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর মাথা পিছু কার্বন নির্গমন করে সবচেয়ে বেশি, তার নাম হলো পালাউ। কোন দেশ? পালাউ। 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 কোন দেশ? পালাউ। পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 3 মিহির জিকে ফাইনাল সাজেশন বইয়ের পৃষ্ঠা 3, পৃষ্ঠা 3। আপনারা একটু আমাকে বলেন ফাইনাল সাজেশনের পৃষ্ঠা 3 ক্লিয়ার কিনা, ডান কিনা, ডান কিনা, ডান কিনা? ফাইনাল সাজেশনের পৃষ্ঠা 3 ডান কিনা? আমি আপনাদেরকে বলেছিলাম ফাইনাল সাজেশন বইটা বের হওয়া মাত্র ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিব। ফাইনাল সাজেশন বের হওয়া মাত্রই ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ বলেছিলাম। ওকে, এইবার আসেন পৃষ্ঠা নাম্বার 4, 4 নাম্বার পৃষ্ঠা। সবাই একটু আমাকে বলবেন পৃষ্ঠা 3 ডান কিনা, পৃষ্ঠা 3 ডান কিনা, পৃষ্ঠা 3 ডান। ওকে, এবার আসেন পৃষ্ঠা 4, পৃষ্ঠা 4 নিয়ে আলোচনা করতে চাই। ওকে, বই কোথায় পাবেন? বাংলাদেশের সকল লাইব্রেরিগুলোতে বই পাওয়া যাচ্ছে। গত বছর ফাইনাল সাজেশন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 29টা কোশ্চেন কমন ছিল। হ্যাঁ, সর্বাধিক কোশ্চেন কমন ছিল। শুধু ঢাকা নয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, জাহাঙ্গীরনগর সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কমন ছিল। কাজে আমি আপনাকে এতটুকু এশিওর করতে পারি, এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি যে এই যে আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা বইয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে শেষ মুহূর্তে আপনি যদি ফাইনাল সাজেশনটা পড়ে যান, ভালো করে পড়ে যান, আর এটাকে পড়ানোর দায়িত্ব আমার, অর্ণব স্যার নিয়েছে। এই বইয়ের সহযোগী লেখক, মিহির সিরিজের সহযোগী লেখক অর্ণব ভাই আপনার দায়িত্ব নিয়েছে আপনাকে বই শেষ করে দেওয়ার, এবং মিহির স্যার দায়িত্ব নিয়েছে আপনাকে শেষ করে দেওয়ার। সো আপনি লাইব্রেরিতে 250 টাকা মূল্য আপনি যে কোনো লাইব্রেরিতে পাবেন ইনশাআল্লাহ। আসেন আসেন আমরা আলোচনা করতে চাই পৃষ্ঠা নাম্বার 4 গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা 4 আছে গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং সমীক্ষা। একটা কোশ্চেন এই রিপোর্ট সমীক্ষা থেকে প্রশ্ন আসে, রিপোর্ট এবং সমীক্ষা থেকে প্রশ্ন হয়। আমার সাথে একটু মন দিয়ে আলোচনাটা শোনেন রিপোর্ট এবং সমীক্ষা নিয়ে। রিপোর্ট এবং সমীক্ষা, রিপোর্ট এবং সমীক্ষা খেয়াল করেন, খেয়াল করেন রিপোর্ট এবং সমীক্ষা প্রশ্ন প্রতিবার এখান থেকে আসে। প্রবাসী আয় সূচক, খেয়াল করেন প্রবাসী আয় সূচক। কি বললাম? বললাম প্রবাসী আয় সূচক। এই প্রবাসী আয় সূচকে বাংলাদেশ বর্তমানে, প্রবাসী আয়ের সূচকে বাংলাদেশ বর্তমানে অষ্টম। কত? অষ্টম। তাহলে প্রবাসী আয়ের সূচকে বাংলাদেশের অবস্থান কততম ব্রাদার? অষ্টম। কততম ব্রাদার বললাম? অষ্টম। কততম ব্রাদার বললাম? অষ্টম। অষ্টম প্রবাসী আয় সূচকে। এবার আসেন ধনী দেশ সূচক। কি বললাম? ধনী দেশ সূচক। ধনী দেশ সূচক সব 2024। এই যে যতগুলো রিপোর্ট বলতেছি সব 2024 সালের রিপোর্ট। হ্যাঁ, ধনী দেশ সূচক 2024, বিশ্বের ধনী দেশ সূচক 2024-এর শীর্ষ ধনী দেশের নাম হচ্ছে লুক্সেমবার্গ। কি বার বললাম? লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ ধনী শীর্ষ দেশের নাম হচ্ছে লুক্সেমবার্গ। ধনী শীর্ষ দেশের নাম কি? লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ ধনী শীর্ষ দেশ লুক্সেমবার্গ। এবার আসেন মানব উন্নয়ন রিপোর্ট বা মানব উন্নয়ন সূচক, যেটা HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচক যেটা, এই মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ বর্তমানে হচ্ছে সুইজারল্যান্ড। কোন দেশ? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে সুইজারল্যান্ড। আর এই বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। এখানে মানব উন্নয়ন রিপোর্টে বাংলাদেশের অবস্থান 129তম। কততম? 129তম। তাহলে প্রবাসী আয় সূচকে অষ্টম, ধনী দেশের সূচকে হচ্ছে লুক্সেমবার্গ শীর্ষ দেশ,
মানব উন্নয়ন রিপোর্টে বাংলাদেশের অবস্থান 129, আর শীর্ষ দেশের নাম হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড 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 সুইজারল্যান্ড। এবার আসেন গ্লোবাল ফায়ার পাওয়ার, গ্লোবাল ফায়ার পাওয়ার, গ্লোবাল ফায়ার পাওয়ার, গ্লোবাল 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 ফায়ার পাওয়ার, গ্লোবাল ফায়ার পাওয়ার যেটা, এই গ্লোবাল ফায়ার পাওয়ার 2023-এ যে দেশটা শীর্ষ অবস্থানে ছিল তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার শীর্ষ দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউএসএ। গ্লোবাল ফায়ারের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় অষ্টম, ধনী সূচকে শীর্ষ দেশ হচ্ছে লুক্সেমবার্গ, মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড প্রথম, আর বাংলাদেশের অবস্থান 129তম। গ্লোবাল ফায়ারে শীর্ষ দেশের নাম হচ্ছে ইউএসএ। আমি যেগুলো বলতেছি সেগুলোর শীর্ষ পড়বেন, যেগুলো বাংলাদেশ বলছি সেগুলো বাংলাদেশ লাগবে, আর বাকিগুলো আমি যেভাবে বলি সেটা একটু শোনেন। বৈশ্বিক শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক, কি বললাম? বৈশ্বিক শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক। এই বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশ আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড 2024। আইসল্যান্ড, আইসল্যান্ড ইউরোপের কান্ট্রিগুলো ভালো ভালো রিপোর্টে তারা থাকে। বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচক আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশ কোনটা? আইসল্যান্ড। তাহলে বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। গ্লোবাল ফায়ারের শীর্ষ দেশের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে মানব উন্নয়ন রিপোর্ট এইচডিআই রিপোর্টের শীর্ষ দেশের নাম হচ্ছে সুইজারল্যান্ড, বাংলাদেশ 129তম। ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। প্রবাসী আয় সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। প্রবাসী আয় কত? অষ্টম। প্রবাসী আয় কত? অষ্টম। এবার আসেন ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, কি বললাম? বললাম ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট 2024 সালে যেটা রিপোর্ট, ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, ই গভর্নমেন্ট ডেভেলপমেন্টের শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম। এখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম, 100তম হচ্ছে বিডি। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্টের শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক, ডেনমার্ক। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক। মুক্ত গণমাধ্যম সূচক, মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে নরওয়ে। মুক্ত গণমাধ্যম সূচক, মুক্ত মুক্ত গণমাধ্যম সূচক, মুক্ত গণমাধ্যম সূচক, মুক্ত গণমাধ্যম সূচক পরীক্ষায় প্রশ্ন আসে। মুক্ত গণমাধ্যম সূচক, মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ, মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। নরওয়ে এগুলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। এই যে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড। তাহলে মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে নরওয়ে। মুক্ত গণমাধ্যম শীর্ষ সূচকের দেশের নাম কি? নরওয়ে, নরওয়ে। আইনের শাসন সূচক, আইনের শাসন একটু লিখে নেন, লিখে নেন, গুরুত্বপূর্ণ। আইনের শাসন সূচক, আইনের শাসনের সূচকের শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। আইনের শাসনে শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক। আইনের শাসন সূচকে শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক, ডেনমার্ক। আইনের শাসন সূচকে শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক। আইনের শাসনে শীর্ষ দেশের নাম হচ্ছে ডেনমার্ক, ডেনমার্ক। আইনের শাসন ডেনমার্ক, মুক্ত গণমাধ্যম সূচক নরওয়ে, তারপরে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে ডেনমার্ক। তাহলে ই গভর্নমেন্ট ডেনমার্ক, আইনের শাসনের ডেনমার্ক, মুক্ত গণমাধ্যম সূচকে কে? নরওয়ে, নরওয়ে, নরওয়ে। এবার আসেন বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক, বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক প্রশ্ন আসছে এবছরে। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য বৈষম্য সূচক, বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক, বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক, বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক। এই বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড, 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 আইসল্যান্ড। বৈশ্বিক লিঙ্গ শীর্ষ সূচকের দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। কি ল্যান্ড? আইসল্যান্ড। কি ল্যান্ড বললাম? আইসল্যান্ড। বৈশ্বিক লিঙ্গ সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ড, আইসল্যান্ড। তাহলে আমি যা বলতেছি একটু মন দিয়ে শোনেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন ব্রাদার। সাম্প্রতিকের সব কমন পাবেন, শোনেন কি বললাম। বললাম হচ্ছে যে প্রবাসী আয় সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। প্রবাসী আয় সূচকে বাংলাদেশের অবস্থান কোনটা? অষ্টম। ধনী দেশ লুক্সেমবার্গ। ধনী দেশ কোনটা? লুক্সেমবার্গ। ধনী দেশের সূচকে শীর্ষ দেশের নাম হচ্ছে লুক্সেমবার্গ। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশের নাম হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশ 129তম। কততম? 129তম। বাংলাদেশ কততম? 129তম। এবার আসেন গ্লোবাল ফায়ার পাওয়ার 2023,
গ্লোবাল পাওয়ার পায়ারে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ডেনমার্ক। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট শীর্ষ সূচকের দেশের নাম হচ্ছে ডেনমার্ক। ই গভর্নমেন্ট নাম কি তার? ডেনমার্ক। আইনের সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। ই গভর্নমেন্টের ডেনমার্ক, আইনের সূচকে ডেনমার্ক। ই গভর্নমেন্টের ডেনমার্ক, আইনি সূচকে ডেনমার্ক। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক আইসল্যান্ড। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকের দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকের দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকে আইসল্যান্ড। বৈশ্বিক শান্তিতে আইসল্যান্ড, বৈশ্বিক লিঙ্গতে আইসল্যান্ড। বৈশ্বিক শান্তিতে আইসল্যান্ড, বৈশ্বিক লিঙ্গতে আইসল্যান্ড। এবার আসেন বৈশ্বিক তারপর আইনের সূচকে হচ্ছে ডেনমার্ক। আইনের সূচকে ডেনমার্ক। ই গভর্নমেন্টে ডেনমার্ক। ই গভর্নমেন্টে ডেনমার্ক। ই গভর্নমেন্টে কে? ডেনমার্ক। আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বিভিন্ন রিপোর্ট সমীক্ষা ক্লিয়ার কিনা? বিভিন্ন রিপোর্ট সমীক্ষাগুলো ক্লিয়ার কিনা? রিপোর্ট সমীক্ষাগুলো একটু ক্লিয়ার হয়েছেন কিনা? রিপোর্ট সমীক্ষা ক্লিয়ার? রিপোর্ট সমীক্ষা ক্লিয়ার কিনা? রিপোর্ট সমীক্ষা ক্লিয়ার কিনা? পেজ 1 থেকে 4, 1 থেকে 4 পেজ আলোচনা করে ফেললাম। 1 to 4 ক্লিয়ার কিনা? গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু বলেন। পেজ 1 থেকে 4 ক্লিয়ার? ক্লিয়ার কিনা? 1 থেকে 4 ক্লিয়ার? বই থেকে জাবিতে কমন আসছিল? ইয়েস ব্রাদার, জাবিতে কমন আসছে। ভাই সপ্তাহে কয়টা ক্লাস হবে? প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন, প্রতিদিন ক্লাস হবে। আগামীকালও ক্লাস হবে। ভাইয়া মিহিরজিকে 100 পেজ, ওটা দিয়ে কি কমন পড়বে না? ও মিহিরজিকে 900 পেজ, 900 পেজ থেকে অবশ্যই কমন আসবে, কিন্তু এটা শেষ মুহূর্তে সাজেশন। 900 পেজ তো আপনি রিভিশন দিতে পারবেন না শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে এই যে 140 পেজের এই বইটা আপনি সাজেশনটা আপনি রিভিশন করে গেলে কমন পাবেন। আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে অলরেডি মিহিরজিকে ফাইনাল সাজেশন পড়ায় ফেলছি। এরপর আরেকবার রিভিশন করব, আপনাদের সাথে রিভিশন করব, আপনাদের সাথে আবার রিভিশন করব ইনশাআল্লাহ। ওকে, 1 থেকে 4 ক্লিয়ার। আপনারা যদি মনে করেন যে না স্যার আমরা রেগুলার ক্লাস চাই, তাহলে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। রেগুলার যদি ক্লাস চান আমি আরেকটা পেজ পড়াবো, 5 পেজ পড়াবো। 5 পেজ পর্যন্ত আমি একটু আলোচনা করতে চাই আজকে। পৃষ্ঠা 5, পেজ নাম্বার 5 পর্যন্ত আলোচনা করতে চাই আজকে, যেহেতু সবার কাছে বই পৌঁছায় নাই ইনশাআল্লাহ। ওকে, আমরা 5 পেজ পর্যন্ত আলোচনা করতে চাই। তাহলে দেখো আমরা বিভিন্ন রিপোর্ট সমীক্ষা নিয়ে আলোচনা করতেছিলাম, রিপোর্ট সমীক্ষা। এইবার আমরা একটু আলোচনা করতে চাই যে এই যে আমাদের আরো কিছু রিপোর্ট আছে, যেমন অস্ত্র আমদানি রপ্তানি আছে, যেমন অস্ত্র আমদানি রপ্তানি প্রতিবেদন যেটা আছে। তো অস্ত্র আমদানি, অস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে, অস্ত্র উৎপাদন এবং সে রপ্তানিও করে। তো এই অস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, উৎপাদন এবং রপ্তানি। আর অস্ত্র আমদানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে ভারত। অস্ত্র আমদানিতে শীর্ষ দেশের শীর্ষ দেশ হচ্ছে ভারত। তাহলে অস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ত্র আমদানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে ভারত। কোন দেশ? ভারত। এবার আসেন বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে। বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। তাহলে এই বিডি অস্ত্র আমদানি করে, বাংলাদেশ অস্ত্র আমদানি করে সবচেয়ে বেশি করে কার কাছ থেকে? চীন থেকে। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। তাহলে অস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত। বাংলাদেশ অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। কোন দেশ থেকে? চীন থেকে। এবার আসেন সামরিক শক্তিতে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিতে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। আমরা এটা জানি। তাহলে এই সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত জানেন? 37তম। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 37তম। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 37তম। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম দাদা?
37তম। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 37তম। 37তম। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 37তম। 37তম। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম। ওকে, এবার আসেন বিনিয়োগের ক্ষেত্রে। খেয়াল করেন, বিনিয়োগের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি করে, বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি? চীন। রপ্তানিতে শীর্ষ দেশ, বিশ্ব রপ্তানি, এই রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একটু মন দিয়ে শুনেন, রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি? চীন। সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? চীন। আচ্ছা, তাহলে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। তৈরি পোশাক রপ্তানিতে, তৈরি পোশাক রপ্তানিতে, তাহলে এই তৈরি পোশাক রপ্তানি, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একই সাথে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। তৈরি পোশাক রপ্তানিতে কে? শীর্ষ দেশ চীন। তাহলে একক দেশ হিসেবে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। যদি বলে রপ্তানিতে শীর্ষ দেশ চীন, যদি বলে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, যদি বলে একক দেশ হিসেবে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। কোন দেশ? চীন। আচ্ছা, বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে চীন। তাহলে বিনিয়োগে, বিনিয়োগ, এই বিনিয়োগের শীর্ষ দেশ কোনটা? চীন। বিনিয়োগের শীর্ষ দেশ কোনটা? চীন। বলো, কি বললাম? বিনিয়োগের শীর্ষ দেশ চীন। তাহলে আমি কি কি বললাম? আলোচনা আবার করি। বিনিয়োগের শীর্ষ দেশ চীন। তৈরি পোশাক, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। একক দেশ হিসেবে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। কোন দেশ? সকল দেশ হচ্ছে চীন। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে কোনটা? এবার আসেন, রপ্তানি চলে গেল, এবার আসেন আমদানিতে আসেন। আমদানি, তাহলে আমদানিতে শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। আমদানি, আমদানি শীর্ষ দেশ, আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। আমদানিতে শীর্ষ দেশ কোনটা? ইউএসএ। এবার যদি বলে, এবার যদি বলে যে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ, তৈরি পোশাক, তৈরি পোশাক আমদানি, তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ ইউএসএ। একই, তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটা? হচ্ছে আমাদের ইউএসএ। এবার আসেন বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ। একটা হলো বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে চীন, বিনিয়োগ করে সবচেয়ে বেশি চীন। আর বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিনিয়োগ প্রাপ্তিতে, বিনিয়োগ প্রাপ্তি, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। আপনারা সবাই প্যাচ লাগাই ফেলেন, এই জন্য একসাথে একটু বুঝায় বুঝায় বললাম। বিনিয়োগ প্রাপ্তিতে, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটা? ইউএসএ। বিনিয়োগ প্রাপ্তিতে। এবার আসেন, খেয়াল করেন বাংলাদেশে সরাসরি বিনিয়োগের শীর্ষ দেশ কোনটা? তাহলে এই যে ইউএসএ, এই ইউএসএ হচ্ছে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের শীর্ষ দেশ। বিডিতে সরাসরি, সরাসরি বিনিয়োগের শীর্ষ দেশ, বাংলাদেশের সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ। তাহলে বাংলাদেশের সরাসরি বিনিয়োগের শীর্ষ দেশের নাম কোনটা? নাম কোনটা? তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে সবচেয়ে বেশি বাংলাদেশের সরাসরি মানে এফডিআই, এফডিআই শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরাসরি বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। বিনিয়োগ বললাম, এই বিনিয়োগে বাণিজ্যের এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। এবার আসেন রেডিমেড গার্মেন্টস যেটা আছে, আরএমজি, রেডিমেড গার্মেন্টস, হ্যাঁ, তৈরি পোশাক। তো আরএমজি রপ্তানি, খেয়াল করেন এই আরএমজি রপ্তানিতে, আরএমজি রপ্তানির কথা একটু চিন্তা করেন, একটু প্রশ্ন আসতে পারে। আরএমজি রপ্তানিতে, আরএমজি রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক রপ্তানিতে, এই তৈরি পোশাক রপ্তানিতে প্রথম হলো চীন। তৈরি পোশাক রপ্তানিতে প্রথম কোন দেশ? চীন। তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আর তৃতীয় দেশের নাম হচ্ছে ভিয়েতনাম। তৃতীয়কে, তৃতীয় হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম, ভিয়েতনাম। একটু ভালো করে দেখে যাবেন এটা। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ হচ্ছে চীন, দ্বিতীয় হলো ভারত, বাংলাদেশ, আর তৃতীয় হচ্ছে ভিয়েতনাম। তৃতীয়কে ভিয়েতনাম, তৃতীয়কে ভিয়েতনাম। তৃতীয় কোন দেশ? ভিয়েতনাম, 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 দেশ ভিয়েতনাম। এবার আসেন প্রবাসী আয়, রেমিটেন্স, হ্যাঁ, রেমিটেন্স যেটা প্রবাসী আয় বা রেমিটেন্স যেটাকে আমরা বলি,
তো এই যে প্রবাসী আয় বা রেমিটেন্স, বাংলাদেশ সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় কোন দেশে? সৌদি আরবে না? বাংলাদেশ সবচেয়ে বেশি, বিডি সবচেয়ে বেশি বাংলাদেশ সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় কোথায়? সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় বাংলাদেশ সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় কোথায়? সৌদি আরবে। সৌদি আরব। বাংলাদেশ সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় কোথায়? আরব, সৌদি আরবে। সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় কোথায়? সৌদি আরবে। সবচেয়ে বেশি নারী শ্রমিক কোথায় পাঠায়? সৌদি আরবে। নারী শ্রমিকও পাঠায় সৌদি আরবে। এই যে সবচেয়ে বেশি শ্রমিক এবং একই সাথে নারী শ্রমিকও পাঠায় কোথায়? সৌদি আরবে। কোথায় পাঠায়? সৌদি আরবে। তাহলে এবার আসেন, এই যে এই শ্রমিক পাঠানোতে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ। শ্রমিক যে পাঠায়, এই শ্রমিক পাঠানোতে বাংলাদেশের অবস্থান কততম? ষষ্ঠ। কততম? ষষ্ঠতম। আর রেমিটেন্স প্রাপ্তিতে, প্রবাসী যে অর্থটা বাংলাদেশে পাঠায়, এই রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ কততম? অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম ভাই? অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। তাহলে সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় সৌদি আরবে, সবচেয়ে বেশি নারী শ্রমিক পাঠায় সৌদি আরবে। শ্রমিক পাঠাইতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, আর বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ। শ্রমিক পাঠাইতে শীর্ষ ভারত, বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ। আর এবার আসো, বাংলাদেশে রেমিটেন্স প্রাপ্তিতে দেশ হচ্ছে অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে কত? অষ্টম। ওকে, পেজ নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 5, পেজ নাম্বার 5, রিপোর্ট সমীক্ষা। পৃষ্ঠা নাম্বার 5 এর রিপোর্ট সমীক্ষা নিয়ে আলোচনা করলাম আমরা। পৃষ্ঠা নাম্বার 5 এর রিপোর্ট সমীক্ষা নিয়ে আলোচনা করলাম। একটু আসেন, এরপরে পৃষ্ঠা নাম্বার 6 আছে মার্কিন নির্বাচন। পৃষ্ঠা নাম্বার 6 আছে কি মার্কিন নির্বাচন? আমাকে বলেন, পেজ 5 ডান, পৃষ্ঠা 5 পর্যন্ত ক্লিয়ার কিনা? 1 থেকে 5 ক্লিয়ার? পৃষ্ঠা 1 থেকে 5 ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো ব্রাদার, 1 থেকে 5 ক্লিয়ার কিনা? 1 থেকে 5 ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন তো ভাই, ক্লিয়ার কিনা? ডান, ক্লিয়ার। তাহলে মিহির জিকে ফাইনাল সাজেশনটাতে আপনি সাম্প্রতিক তথ্য পাবেন, এরপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আলোচনা, এরপরে আন্তর্জাতিক তথ্য পাবেন, এরপরে আপনি পাবেন হচ্ছে ভূগোল শোষণ এবং মৌলিক জিকে, যেগুলো আপনাদের গুচ্ছের জন্য দরকার। এবং সর্বশেষ আপনারা যারা জগন্নাথে রিটেন দিবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন সাধারণ জ্ঞানে, সেই রিটেনটাও সংযুক্ত করা হয়েছে। হ্যাঁ, রিটেনটাও কি করা হয়েছে ব্রাদার? সংযুক্ত করা হয়েছে। এই যে পিছনের পৃষ্ঠাগুলোতে রিটেন দেয়া আছে। সো আমি এতটুকু বলি, বিশ্বাস করি যে কোনো একটা স্টুডেন্ট যদি শেষ মুহূর্তে আপনার কাছে যে মোটা বই আছে, সেই মোটা বই আপনি একটু সাইডে ঠেলে দেন। যেমন আপনার কাছে এই মিহির জিকে এই মোটা বই এখন থাকতে পারে, এই মোটা বই থাকতে পারে, আপনি একটু মোটা বইটা সাইডে ঠেলে দেন, আপনার টেবিলের সাইডে একটু ফেলে দেন, এখন চেপে রাখেন, রেখে আপনি একটু এই মুহূর্তে মোটা বই পড়তে পারবেন না, একটু সাজেশনটা ধরে সুন্দর করে আপনি রিভিশন দেন। আল্লাহ ভরসা। রকমারিতে পাওয়া যাবে, ফার্মগেটের সকল লাইব্রেরিতে পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে ডেইলি ক্লাস, আমি ডেইলি ক্লাস রুটিন দিয়ে দিব, কোন সময়টাতে ডেইলি ক্লাস নিব, মেয়েটিকে সাজেশনটার উপরে ডেইলি কখন ক্লাস নিব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকেও প্রথম ক্লাস সাজেশনের রিভিশন প্রোগ্রাম এটা, ঠিক আছে? তো আমরা 5 পৃষ্ঠা পর্যন্ত একটু আগিয়েছি, আগামী দিন ইনশাল্লাহ একটু বেশি পড়ানোর চেষ্টা করব। প্রথম দিন তো অল্প পড়ালাম, সামনের দিন থেকে একটু আলোচনা বেশি করব। আমি এতটুকু বলতে পারি, আপনি যদি আমার ফাইনাল সাজেশনের উপর ক্লাসগুলো করেন আর বইটা পড়ে যান, আপনি যদি সাধারণ জ্ঞান কিছু না পারেন, আপনি যদি সাধারণ জ্ঞান একদম কিছুই না পারেন, কিচ্ছু না, জিরো, তাও আপনি 20টা কোশ্চেন কমন পাবেন। মানে যদি আপনি সাধারণ জ্ঞান কিচ্ছু না পারেন, তাও আপনি 20টা কোশ্চেন কমন পাবেন আমার ক্লাস আর বইটা পড়ে গেলে। আর যদি আপনি মোটামুটি একটু সাধারণ জ্ঞান বোঝেন, তাহলে আপনি এই বইটা পড়লে এবং আমার ক্লাসগুলো করলে আর এক্সাম গুলো দিলে, আপনি এতটুকু বলতে পারি 25+ সাধারণ জ্ঞান আপনি কমন পাবেন।
ঢাকা ইউনিভার্সিটিতে 25টা, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 25টা কমন পাবেন। আর এই 25টা কমন পাওয়ার প্রেক্ষাপটে আরো 2 থেকে 3টা কোশ্চেন আপনি কমন সেন্স খাটায় দাগাইতে পারবেন, এতটুকু বললাম, ঠিক আছে? আর যারা বিসিএস এ পরীক্ষা দিবেন, গত বিসিএস এ হিউজ পরিমাণ কোশ্চেন কমন ছিল, জাস্ট এই একটা বই থেকে, সাজেশন থেকে। এটা লাইব্রেরিতে বই বের হওয়ার পরে স্টক আউট হয়ে যায়, এমন মানে এটার তো যাই হোক, পড়লে আপনি ভালো করে পড়তে পারলে ইনশাল্লাহ 90% কোশ্চেন আপনি কমন পাবেন, যদি আপনার ভাগ্য সহায় হয়। এতটুকু বলতে পারি। 100% কখনোই বলা যায় না, আসলে এটা বললে মিথ্যা বলা হয়। 2-1টা কোশ্চেন হয়তো সাজেশন থেকে কমন আসবে না, সেটা সাজেশন থেকে না আসলে কোনো বইই পাবেন না আপনি, এতটুকু বলতে পারি। আর সাজেশনের পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা করলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে যে আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে বলি যে সাজেশনটার পাশাপাশি তুমি এই যে ট্যালেন্ট হান্ট যে বইটা আছে, অর্থাৎ একটা মডেল টেস্ট, আপনি একটু এই মডেল টেস্টটা সলভ করবেন। এই যে মডেল টেস্ট 1, 2, 3 এভাবে দেয়া আছে, মডেল টেস্টটা সলভ করবেন। পাশাপাশি মডেল টেস্ট সলভ করেন, তাহলে দেখবেন মডেল টেস্টটা করলে মোটামুটি আপনার বেশ ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন। মডেল টেস্ট পড়লে একটা ভালো ফিডব্যাক পাবেন। এই বইয়ের পেজ কত? এই বই ফাইনাল সাজেশনের পেজ হচ্ছে 140 পেজ, 140 পেজ। ওকে, আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, রেগুলার দেখা হবে আপনাদের সাথে আমার। যেই জায়গাগুলো থেকে দেখা হবে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হবে মেহিরস জিকে পেজ থেকে, দেখা হবে। আপনাদের সাথে আমার দেখা হবে অর্ণব স্যার পেজ থেকে। একই সাথে ফেসবুকের ক্লাসগুলো রেগুলার ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে, আপনি সেখানে ইউটিউবে ক্লাসগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বছরের প্রথম দিন আপনাদের দিয়ে ক্লাস শুরু করলাম, আল্লাহ ভরসা। আমি ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার চেষ্টা করব ক্লাস নেয়ার এবং এক্সাম নেয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। নেক্সট দিন কখন ক্লাস হবে সেই রুটিনটা জানাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।